মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য চলছে ভৌত বিজ্ঞানের অঙ্ক। ভৌত বিজ্ঞান থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম একটি সিরিজ চলছে। আজকে যে টপিকটি ডিসকাস হবে সেটা হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক। প্রচুর স্টুডেন্ট এই চ্যাপ্টারের ডিমান্ড করেছিল এবং এখান থেকে প্রচুর স্টুডেন্টের ভয় ভীতি থাকে। তাই অনেকেই আছো যারা এই চ্যাপ্টারের অঙ্ককে স্কিপ করে যাও বা ভয় করো না, কিন্তু এই চ্যাপ্টারটি অত্যন্ত একটি সহজ চ্যাপ্টার। এখান থেকে যে অঙ্কগুলো পড়ে সেগুলো অত্যন্ত সহজ চ্যাপ্টার। আমি মোট টোটাল 8টি অঙ্ক করাবো এখান থেকে। এই 8টি অঙ্কের মধ্যেই তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের কিন্তু অঙ্ক তোমরা পেতে চলেছ। চলো আজকে শুরু করা যাক মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞানের অঙ্ক চ্যাপ্টারে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে কি কি ধরনের অঙ্ক পড়তে পারে। টোটাল 8টি অঙ্ক, 8টির বেশি একটিও নয়। প্রথম যে অঙ্কটার কথা বলবো সেটা হচ্ছে 1 নম্বরে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। তো এখানে কিছু ডেটা দেওয়া আছে। এই ডেটাকে কাজে লাগানোর আগে আমাকে জানতে হবে ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় কি ঘটে। ফেরাস সালফাইডের সংকেত কি? না FeS। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? না H2SO4। যদি প্রয়োজন হয় আমাকে ব্যালেন্স করতে হবে, প্রয়োজন না হলে করার প্রয়োজন নেই। তো এদের রিয়াকশনে আমরা কি জানি, এখান থেকে Feর সঙ্গে SO4টা অ্যাড হবে, দিয়ে হয়ে যাবে FeSO4 এবং লাস্টে H2 হাইড্রোজেন সালফাইড তৈরি হবে, H2S। ভেরি গুড। এই সমীকরণটা যতক্ষণ না তোমরা জানতে পারবে ততক্ষণ কিন্তু এখান থেকে অঙ্ক করা সহজ নয়। তাই রিয়াকশনগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে, আর সেই রিয়াকশনগুলোই দেবে যেগুলো বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আমরা এখানে পেয়েছি FeS, ফেরাস সালফাইড, এবং এখান থেকে আমাকে বের করতে হবে ফেরাস সালফাইডের আণবিক ভর। দেখো FeS এর আণবিক ভর কি করে বের করা হয়, এরপর থেকে আমরা ভর লিখব। টোটাল আণবিক ভরটাকে আমরা ভর বলেই চালাবো। তো আণবিক ভর বের করার জন্য আমরা দেখো লেখা আছে এখানে লোহার জন্য 56, তাহলে এফির জন্য 56, আর সালফারের জন্য কত লেখা আছে? না 32। তাহলে যোগ করলে কত আসছে? 88। ঠিক একইভাবে হাইড্রোজেন যে সালফাইড আমরা পেয়েছি, হাইড্রোজেন সালফাইড গ্যাসের কথা বলা হয়েছে এখানে, তাহলে হাইড্রোজেন যে সালফাইড আছে H2S, তার আণবিক ভর আমাকে বের করতে হবে। তাহলে হাইড্রোজেনের জন্য কত বলা আছে? 1। তাহলে দুটি হাইড্রোজেনের জন্য 2 প্লাস সালফারের জন্য 32। তাহলে যোগ করলে কত হচ্ছে? না 34। তাহলে আমরা এখান থেকে সহজেই বের করতে পারলাম দুটো আণবিক ভর। এবার প্রশ্নে দেখো 34 গ্রাম H2S পেতে গেলে আমাদের 88 গ্রাম ফেরাস সালফাইড লাগে। তো ওইটাই ভাষায় লিখতে হবে 34 গ্রাম H2S থেকে FeS লাগবে। 34 গ্রাম H2S পেতে গেলে, অ্যাকচুয়ালি এখানে হবে পেতে গেলে H2S লাগবে কত গ্রাম? না 88 গ্রাম। তাহলে 1 গ্রাম পেতে গেলে কি হবে? না 88/34 ডেফিনেটলি। আর কত গ্রাম এখানে বলা আছে, কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে? 1.7 গ্রাম H2S এর জন্য। তাহলে এখানে 1.7 গ্রাম পেতে গেলে কত গ্রাম FeS লাগবে? না 88/34 ইন্টু 1.7। এবার দেখো 17×2 = 34, দশমিক তুললেই কাটাকাটি সুন্দর করে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 4.4 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুব সহজ ঐকিক পদ্ধতি, যেটা ক্লাস 6-7-এ যে বেসিক পদ্ধতিতে শিখেছিলে, সেই বেসিক পদ্ধতিতেই আমরা অঙ্কটা বের করলাম। শুধু এখানে আণবিক ভর বের করার খেলা। যদি এই ডেটাগুলো দেওয়া না থাকে FeS বা H, তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যায়, বাট বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই দেওয়া থাকে। বাট তবুও বলবো যে পিরিয়ডিক টেবিল থেকে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টের আণবিক ভরকে কিন্তু মনে রাখা খুব প্রয়োজন, কারণ না হলে এই অঙ্কগুলো একটু সলিউশন করতে অসুবিধা হয়। খুব সহজ, প্রথমে রিয়াকশন লিখবে, আণবিক ভরগুলো ক্যালকুলেট করবে। কার কার আণবিক ভর ক্যালকুলেট করলাম, আমরা H2SO4 করলাম না কেন? দেখো আমাদের কিন্তু ফেরাস সালফাইড আর হাইড্রোজেন সালফাইড এই দুটো জিনিসের আমাদের অঙ্কে দরকার, তাই আমাদের ওই দুটো বের করলাম, বাকিগুলোর বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে অঙ্ক পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কার বের করতে হবে আণবিক ভর, কার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অঙ্কের দিকে। সেম টাইপের একটি অঙ্ক। 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে, এবং কিছু ডেটা দেওয়া আছে। পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতি, অর্থাৎ আমাদের যে টেক্সট বইয়ে পটাশিয়াম ক্লোরেট থেকে যে অক্সিজেন গ্যাস প্রস্তুতি আছে সেই সমীকরণটা কিন্তু এখানে লাগবে। তাহলে পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি? না KClO3। রিয়াকশনে ব্যালেন্স করতে হবে, তাহলে কি আসবে? 2KCl + 3O2। এখান থেকে তো আমাদের অক্সিজেন প্রস্তুতি পড়েছিলাম, তাই না? তাহলে রিয়াকশনটা আমি আগে লিখে ফেললাম।
আমাকে এখানে কি কি লাগবে, পটাশিয়াম ক্লোরেট আর অক্সিজেন। তাহলে আমি কি করব, পটাশিয়াম ক্লোরেটের আগে আণবিক ভর বের করব। তাহলে পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর কত এখানে বের করলে আমরা কি হবে, পটাশিয়ামের জন্য 39, আচ্ছা সিএল দেওয়া আছে 35.5, আর অক্সিজেন 16কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কারণ 3টি অক্সিজেন আছে, 16 × 3 = 48। তাহলে এটা যোগ করলে কত আসবে, সামথিং 122.5 গ্রাম আণবিক ভর বের করেছি। বাট দেখো দুটো কেশিল আছে, তাহলে মোট ভর কি হবে না, ডেফিনেটলি 122.5 মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট ইজ 245 গ্রাম। ফ্যান্টাস্টিক, আমরা বের করে ফেললাম KClO3। এবার আসছি অক্সিজেন। তাহলে অক্সিজেনের জন্য মোট ভর কি হবে না, 2 × 16 32, বাট এখানে দেখো 3টি অক্সিজেন, তাহলে ওকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে আসবে 96 গ্রাম। তাহলে আমরা বের করে ফেললাম অক্সিজেন আণবিক ভর এবং KClO3 আণবিক ভর। কি বলেছে, 5.6 লিটার অক্সিজেন প্রস্তুত করতে হবে। তাহলে ভাষাটাকে আমাকে সাজাতে হবে, আমাদের কি বেরিয়েছে, আচ্ছা এখানে লিটার দেওয়া আছে কিন্তু তোমাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে লিটারে কনভার্ট করলে কি হবে না, আমরা বের করতে পারবো, আচ্ছা তো ডেফিনেটলি 32 যেটা ছিল ইন্টু 22.4 লিটার, তাই না? এটা হচ্ছে 3 লিটার অক্সিজেনের কথা বলা হয়েছে, 3 এখানে ছিল অক্সিজেন, আর 22.4 লিটারের জন্য গুণ করে লিটার আমরা করব 67.2 লিটার কনভার্ট করলাম। লিটারে কনভার্ট করছে, এখানে গ্রাম বলা হয়, যেহেতু এখানে লিটার দেওয়া আছে তাই লিটারে তোমাকে বের করতে হবে। তাহলে ভাষাটা কি লিখবো আমি না, 67.2 গ্রাম লিটার অক্সিজেন থেকে আমরা পটাশিয়াম ক্লোরেট পাচ্ছি কত না, 245 গ্রাম। এই ভাষাটা কিন্তু যেটা মুখে বললাম সেটা কিন্তু লিখতে হবে। তাহলে 1 গ্রাম থেকে কি পাবো না, 1 লিটার থেকে 245 বাই 67.2 কত বলা আছে লিটার না, 5.6 লিটার বলা আছে। তাহলে কি হবে না, 245 ইন্টু 5.6 বাই কত না 67.2। দেখো এখানে লিটার বলা আছে বলে লিটার বের করলাম, গ্রাম বলা থাকলে কিন্তু 96 গ্রাম বের করতাম, তাই না? এটাকে ক্যালকুলেট করলে তোমাদের যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে 20.4 গ্রাম। সময় কম লাগার জন্য, যাতে কম লাগে তাই দ্রুততার সঙ্গে আমি ক্যালকুলেশনটা করে দিলাম। তোমরা কিন্তু নর্মাল পদ্ধতিতে দশমিক তুলে কাটাকাটি যেভাবে করতে হয় করবে, এবং এটাই কিন্তু অ্যান্সার আসবে। তাহলে আমরা এখানে দেখবো যে লিটার আছে কি গ্রাম আছে, সেভাবেই কিন্তু আমরা আগে আণবিক ভর বের করব এবং তার সাপেক্ষে ভাষাটাকে সাজাবো ঐকিক নিয়মের দ্বারা আমরা কিন্তু বের করব। দেখো এটা কিন্তু বেসিক ফরম্যাটের নিয়ম, মানে এগুলো খুব খুব একটা কঠিন জিনিস বা এরকম খুব যে ডিফিকাল্ট ব্যাপার তা কিন্তু নয়, শুধু বেসিক জিনিসকেই আমরা করে যাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন একটি দেওয়া আছে, কি আছে বলছে, কত গ্রাম কেশর থেকে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে জারিত করে জলে পরিণত করবে, এবং তাদের ডেটাগুলো প্রোভাইড আছে। তাহলে আমি এখানে লিখবো হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে কি তৈরি হয় না, জল তৈরি হয়। এবার H2O তৈরি করতে গেলে আমাকে ব্যালেন্স করতে হবে, তাহলে দুটো হাইড্রোজেন দেবো, দিয়ে 2 অণু জল তৈরি হবে। এবার বিক্রিয়ায় হাইড্রোজেনের ভর কত, বিক্রিয়ায় হাইড্রোজেনের যে ভর সেটা হচ্ছে কত না 4 গ্রাম, আর অক্সিজেনের ভর কত, অক্সিজেন 16 দুগুণে 32, আমরা জানি 16 একটার জন্য 16 দেওয়া আছে, তাহলে অক্সিজেন O2 জন্য 32 গ্রাম। তাহলে আমি এটা লিখে ফেললাম, ওকে। এবার দেখো 4 গ্রাম হাইড্রোজেন জারিত করতে 32 গ্রাম অক্সিজেন লাগছে, তাই না? এটাই ডেটা থেকে আমরা পেয়ে গেলাম। আমাকে বলা আছে কত না, 2.5 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে হবে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে কি হয় 32/4, আর 2.5 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে কি করব না, 32/4 ইন্টু 2.5, তাহলে 4 আষ্টে 32, 8কে 2.5 দিলে অ্যান্সার আসবে 20। তাহলে 20 গ্রাম আমাদের কিন্তু অ্যান্সারটা লাগছে, তাই না? 20 গ্রাম আমাদের কিন্তু, আচ্ছা এটাকে আমি একটু ছোট্ট করে এখানে নিচে লিখে দিচ্ছি কারণ আমাদের আর একটু জায়গা লাগবে। তো আমাদের কত পেলাম সেটা আমি লিখে দিচ্ছি এখানে না 20, ওকে। এবার দেখো বলেছে সম্পূর্ণভাবে জারিত করে জলে পরিণত করব। তাহলে আমি এবার কি করব, এই যে আমরা এক্ষুনি একটা রিয়াকশন লিখেছিলাম যে অক্সিজেন পটাশিয়াম ক্লোরেট থেকে আমরা কি করেছি না 2KCl প্লাস 3O2, তাই তো? এবার KClO3 আমরা একটু আগেই বের করেছি, তার আণবিক ভর কত না 2KClO3 মানে 245 গ্রাম হবে। আর অক্সিজেন যেহেতু 3টে আছে, 3O2 মানে হচ্ছে 16 দুগুণে 32, 32 নিয়ে 96 গ্রাম, ওকে। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি করছি, 96 গ্রাম যে অক্সিজেন থেকে আমরা 245 গ্রাম KClO3 পাচ্ছি। তাহলে 1 গ্রাম থেকে কি পাবো
245/96, আর এখানে কত বেরিয়েছে না 20 গ্রাম। তাহলে 20 গ্রাম থেকে কত পাবো, 20 গ্রাম থেকে কত পাবো না 245/96 ইন্টু 20। এটাকে যখন তুমি সলিউশন করবে তোমার যেটা আসবে অ্যাপ্রক্সিমেট 51.04 গ্রাম। দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সুন্দর করে তোমায় গুছিয়ে করে আসতে হবে, কারণ এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থেকে সিলেক্ট করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কি আছে 51.04 গ্রাম। চলে যাচ্ছি পরের একটি ইম্পর্টেন্ট প্রশ্নের দিকে। বলেছে 4 নম্বর অঙ্ক, 40 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়? জিঙ্কের নমুনায় 20% অশুদ্ধ। তাহলে জিঙ্কে বলা আছে 20% অশুদ্ধি। এই 20% অশুদ্ধি মানে কি 80% শুদ্ধ, তাই না? এটাই তো বলার বক্তব্য। তাহলে 40 গ্রামে কত গ্রাম শুদ্ধ পাবো না 40 গ্রামে আমরা 80 গ্রাম মানে কি 40 80/40 ইন্টু 100, তাহলে 32 গ্রাম শুদ্ধ জিঙ্ক আছে। 40 গ্রামের মধ্যে 8 গ্রাম অশুদ্ধি। কেন অশুদ্ধি না যেহেতু 20%, তাই আমরা কি লিখলাম ঐকিক পদ্ধতিতে যেভাবে আমরা গণিত করি সেটাতে লিখে দিলাম যে 40 গ্রাম তো ডেফিনেটলি টোটাল জিঙ্ক, তাহলে টোটাল জিঙ্কে আমরা কি করলাম 20% বাদ দিলে 80 গ্রাম। তাহলে টোটাল 40 গ্রামের মধ্যে 32 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আর 8 গ্রাম অশুদ্ধ জিঙ্ক। এবার আমরা কি করব যে রিয়াকশনটা লিখব, রিয়াকশনটা কি না জিঙ্কের সঙ্গে H2SO4 রিয়াক্ট করবে, করে কি করবে না ZnSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, তাই তো? আমাদের এখানে কি কি লাগবে হাইড্রোজেন গ্যাস আর জিঙ্ক, এই দুটো নিয়েই তো কাজ আমাদের, আর তো কিছু কাজ লাগবে না। ভালো কথা। জিঙ্ক কত, জিঙ্কের আণবিক ভর কত না 65 গ্রাম। তাহলে 65 গ্রাম থেকে হাইড্রোজেন গ্যাস কত তৈরি হচ্ছে না 2 গ্রাম। দেখো তাহলে লিখবো 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় 2 গ্রাম। 1 গ্রাম থেকে কত পাবো 2/65। এখানে কত আছে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম থেকে কত পাওয়া যায় না 2/65 ইন্টু 32। এটাকে সলিউশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.98। ওকে, তাহলে 0.98 গ্রাম আমরা কিন্তু এখান থেকে হাইড্রোজেন গ্যাস ডেফিনেটলি পাবো। তো এটা ছিল 4 নম্বর প্রশ্ন। তো এখানে কোনো ডেটা দেওয়া ছিল না, তাই মনে রাখতে হবে। এই কারণেই বলেছিলাম যে কিছু এলিমেন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা পিরিয়ডিক টেবিলের আণবিক ভর এবং তার পরবর্তীকালে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট লাগে, সেটা হচ্ছে আণবিক সংখ্যা। দুটো জিনিসকে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। 5 নম্বর প্রশ্ন, 130 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? তারপরে আরেকটা পার্ট আছে সেটা আমরা এখন পড়বো না। তাহলে আমি আগে রিয়াকশনটা লিখবো, জিঙ্কের সঙ্গে যখন H2SO4 বিক্রিয়া করবে তখন কি হবে না জিঙ্ক H2SO4 এর সঙ্গে যুক্ত হয়ে ZnSO4 তৈরি করবে, জিঙ্ক সালফেট, আর হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করে, তাই না? এবার দেখো এখানে জিঙ্কের বলা আছে 65.5 গ্রাম, তাহলে 65.4 গ্রাম থেকে আমরা হাইড্রোজেন পাচ্ছি কত 2 গ্রাম। তাহলে আমি এখানে লিখব 65.4 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় 2 গ্রাম। একে কত পাবো 2/65.4। 130-এ বলা আছে 130 গ্রাম জিঙ্ক থেকে বলা আছে, তাহলে 130.8 থেকে কত পাবো ডট ডট করে দাও 2/65.4 ইন্টু 130.8। দেখো এটা 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটা কাটলে 4 গ্রাম। ইয়েস, ভেরি গুড। তাহলে আমাদের যে ফার্স্ট যে অ্যান্সারটা চেয়েছিল কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে লিখে দিলাম। দ্বিতীয় বলেছে এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? এবার বলো এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেনের যে আয়তন, 2 গ্রাম হাইড্রোজেনের যে আয়তন সেটা কত না 22.4 লিটার আমরা জানি। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন আয়তন কত 22.4/2। এবার কত গ্রাম বেরিয়েছে এখানে 4 গ্রাম বেরিয়েছে, তাহলে 4 গ্রাম হাইড্রোজেনের ভর কত 22.4/2 গুণিতক 2, 2 গুণিতক 4। তাহলে কাটলে কত 2 দুগুণে 4 হয়, তাহলে 44.8 লিটার। তাহলে আমাদের সঠিক উত্তর কি আছে দ্বিতীয় প্রশ্নের 44.8 লিটার। দেখো ভালো করে কিন্তু অঙ্কগুলো ডেফিনেটলি করে যাবে, যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এই অঙ্কগুলো কিন্তু খুবই ভাইটাল, অবশ্যই ভালো করে দেখে যাবে, ঠিক আছে?
চলে যাচ্ছি আমি 6 নম্বর প্রশ্নের দিকে। মাত্র 8টি অঙ্ক এখানে ডিসকাস করবে, বেশি নয়। বলেছে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর পরে প্রয়োজনীয় কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে। কার্বন, কার্বন এবং ডেফিনেটলি পটাশিয়াম এবং ডেফিনেটলি ক্লোরিন এবং অক্সিজেনের আণবিক ভর সম্পর্কে ডেটা দেওয়া আছে। তাহলে আমি কি করব, প্রথমে কার্বন প্লাস অক্সিজেন রিয়াক্ট করে কি হয় না CO2 তৈরি করে একদম। এবার দেখো কার্বন কত না 12 গ্রাম। 12 গ্রাম কার্বন লিখবে এইভাবে, কিন্তু লিখবে, হ্যাঁ। পোড়ানোর ফলে, পোড়ানোর জন্য O2 বা অক্সিজেন প্রয়োজন কত গ্রাম না 32 গ্রাম। ঠিক আছে, একদম। তাহলে 1 গ্রাম পোড়ানোর জন্য কত প্রয়োজন না 32/12। এবার এখানে 6 গ্রাম বলা আছে, তাহলে 6 গ্রামের জন্য কত প্রয়োজন না 32/12 ইন্টু 6, তাহলে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 16 32, তাহলে 16 এখানে আমরা পেয়ে গেলাম। 16 গ্রাম পেয়ে গেছি একটা ডেটা। এবার দেখো পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করার কথা বলা হয়েছে, তাহলে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কি পাই না 2KCl প্লাস 3O2, এটাই তো পাই। এবার পটাশিয়াম ক্লোরেটের আমরা ইতিমধ্যেই জানি যে পটাশিয়াম ক্লোরেটের মোট ভর কিভাবে বের করতে হয়, আমি আগেই অঙ্ক দেখিয়ে দিয়েছি, 245 গ্রাম হয়। আর 3টি অক্সিজেনের মোট ভর হয় 96 গ্রাম, তাই না? তাহলে আমি এইভাবে লিখবো যে 96 গ্রাম অক্সিজেন থেকে, অক্সিজেন পেতে গেলে পটাশিয়াম ক্লোরেট লাগে 245 গ্রাম। 1 গ্রাম পেতে গেলে কত লাগবে না 245/96। এখানে কত গ্রাম আমার দরকার না 16 গ্রাম অক্সিজেন পাবো, তাহলে 245/96 ইন্টু 6। তাহলে এই ডেটাটা যদি তুমি করো তাহলে কত আসবে 16 6 96। এবার একে ভাগ করলে তোমার যেটা আসবে 16 6 96, তাহলে এটা হচ্ছে 4 6, মানে তোমার 40.8, প্রায় 8 3 এরকম হবে। আর ডেফিনেটলি গ্রামের অ্যান্সার আসবে। তাহলে এই যে অঙ্কটা 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন, সেটা কিভাবে আমরা বের করলাম দেখতে পেলে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে আমাদের এত গ্রাম লাগবে। ওকে, চলে যাচ্ছি আমরা পরের যে অঙ্কটা, সেটা হচ্ছে 7 নম্বর। কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। দেখো এই ধরনের অঙ্ক খুবই সোজা, কারণ এই যে অঙ্কটা তোমরা করতে যাচ্ছ এখানে ডেটা কিন্তু তোমাদের প্রায় বলেই দেওয়া আছে। এই ডেটাটা কিন্তু সবসময় মনে রাখবে, যে অঙ্কের ডেটা দেওয়া থাকে সেটা কিন্তু খুব সহজ। তাহলে এখানে আমি কি করব না ডেফিনেটলি আগে রিয়াকশন লিখব। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করবে কি হবে না ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে কার্বনেট থেকে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং জল তৈরি করে। এবার দেখো আমাদের লাগবে কি ক্যালসিয়াম কার্বনেট, তাহলে CaCO3 যে আণবিক ভর কি করে বের করব, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত দেওয়া হয় 40। ওকে, তাহলে আমি কি করব এখানে কি করব 40 লিখলাম, ক্যালসিয়ামের জায়গায় 40 হলো। তারপরে কি আছে কার্বন, কার্বনের কত দেওয়া আছে 12। আর অক্সিজেন আছে 3টা, একটা অক্সিজেনের জন্য 16, তাহলে 16 3 48, তাহলে কত আসছে এটা 100 গ্রাম। ভেরি গুড। সিমিলারলি CO2 যদি ভর আমি বের করি, কার্বনের 12 আর অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে কত গ্রাম আসছে 44 গ্রাম, তাই না? তাহলে দুটো আমাদের লাগবে, CO3 আর CO2 বের করে নিয়েছি। এবার একই রকম ভাষা, তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম। 1 গ্রাম উৎপন্ন করতে কত লাগবে 100/44 গ্রাম। আমাকে এখানে 66 গ্রামের কথা ডেটা দেওয়া আছে, তাহলে 66 গ্রাম উৎপন্ন করতে কত লাগবে না 100/44 ইন্টু 66। দেখো 22 3 66, 22 2 44, 2 50, তাহলে 5 3 15, 150 গ্রাম। তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো 150 গ্রাম। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা কি পেলাম যে 150 গ্রাম লাগবে। তো এই রকম ডেটা সমন্বিত যে অঙ্ক, এটাও কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। তাহলে সঠিক উত্তর 150 গ্রাম, এটাও একটা ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 7 নম্বর অঙ্ক। এরপরে লাস্ট যে অঙ্কটা আমি ডেফিনেটলি করাবো সেটাও একটি খুব লাস্ট এবং ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 480 গ্রাম একটি কঠিন যৌগকে 352 গ্রাম, ডেটাগুলো কিন্তু দেখবে 480 গ্রাম কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। খুব ভালো অঙ্ক। তাহলে দেখো গ্যাসীয় যৌগটির যে মোট টোটাল যে যৌগটা, তাহলে আমি লিখবো যে মোট গ্যাসীয়
যৌগ সমান আমি কি লিখবো, 480 প্লাস 480 প্লাস 352 মাইনাস 320। এবার এইটা কেন করলাম দেখো, 480-র সঙ্গে 352 মেশালে এটা উৎপন্ন হচ্ছে, তাই জন্য রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট তাকে মাইনাস করতে হবে, টোটাল রিয়াক্ট্যান্ট মাইনাস টোটাল প্রোডাক্ট। তাহলে করলে কত আসছে, এখানে 512 গ্রাম আসছে। এবার যৌগটির বাষ্প ঘনত্ব বলে দেওয়া আছে 32। তাহলে আণবিক ভর বের করা কি খুব কঠিন না, কারণ আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এম সমান 2d, আমরা জানি না আণবিক ভর এম সমান 2d। তাহলে 2 গুণিতক 32 সমান কত আসবে, 64। এবার কি বলছে, কত মোল। তাহলে মোল সংখ্যা বের করতে গেলে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি, মোল সংখ্যা এন সমান এম বাই টোটাল যে এখানে যেটা পেয়েছো, সরি, টোটাল যে যৌগটার ভর পেয়েছো এম, আর এখানে আণবিক ভর ক্যাপিটাল এম। তাহলে টোটাল কত আসছে, টোটাল আমরা পেয়েছিলাম, টোটাল যে মোট গ্যাসীয় যৌগটা ছিল 512 গ্রাম, লিখে দিয়েছি। এবার আণবিক ভর কত পেয়েছি, 64। তাহলে আমরা বিভাগ করলে কত পাবো, 8। তাহলে কত মোলের কথা জানতে চেয়েছে, কত মোল গ্যাসটি উৎপন্ন হবে, 8 মোল। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু 8 মোল। এটা কিন্তু 2023-এর মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন, খুব ছোট বাট 3 নম্বরের প্রশ্ন। তোমরা মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে 3 প্লাস 1 4 নাম্বার বরাদ্দ, 3 নাম্বার একটি অঙ্ক আর 1 নাম্বার একটি শর্ট কোশ্চেন থাকে। তো এই 8টি অঙ্ক করে গেলে তোমাদের কিন্তু ডেফিনেটলি বলতে পারি যে তোমরা এইখান থেকেই অঙ্কটা পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, বেল আইকন ডেফিনেটলি প্রেস করবে, কারণ দেখো যত ভিডিও আসবে মাধ্যমিক পর্যন্ত এবং ইম্পর্টেন্ট যে সমস্ত 60টি প্রশ্ন আসছে, যেমন তোমাদের 100খানা এমসিকিউ আসবে, তোমরা জানো মাধ্যমিক পরীক্ষায় 36 নাম্বারের এমসিকিউ থাকে, এইখান থেকে তোমরা কিন্তু পুরোটাই কমন পেয়ে যাবে। এবং মাধ্যমিক পরীক্ষার আগের দিন ভৌত বিজ্ঞানের উপর ম্যারাথন লাইভ হবে, যেখান থেকে একদম সিলেক্টেড প্রশ্নগুলো তোমাদের যেগুলো পরীক্ষায় পড়তে পারে আমরা কিন্তু ডিসকাস করে দেবো। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো এবং দেখতে থাকো ফিজিক্স একাডেমি বাংলা, কারণ এখান থেকে তোমরা শিওর কমন পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, ধন্যবাদ।